আসসালামু আলাইকুম। আজকে দুটো বিষয়ের উপরে আমি খুব সংক্ষিপ্ত আলোচনা করব। একটা হচ্ছে ভারত কেন আবার শেখ হাসিনাকে বক্তব্য উপস্থাপিত করতে দিল, বাংলাদেশ বিরোধী, সরকার বিরোধী, যেটা এতদিন নিষিদ্ধ ছিল। ডক্টর ইউনূসের সরকার আমলে ভারত শেখ হাসিনাকে কোনো বাংলাদেশের বিষয়ে কোনো বক্তব্য দিতে দেয়নি। হঠাৎ করে এই শিথিলতা কেন? শেখ হাসিনা কি বাংলাদেশে আসবে ডিসেম্বর মাসে, সেটা একটা অন্য বিতর্ক। তবে আজ 5ই আগস্ট শেখ হাসিনা দিল্লিতে বসে অনলাইনে যে বক্তব্য দিয়েছে সেটা সত্যি খুবই আপত্তিকর। আমি একটা সংক্ষিপ্ত লিখিত বক্তব্য আপনাদের দিচ্ছি, তারপরে আমি ঢাকায় যে তাণ্ডব চলছে, জুলাই যোদ্ধা বনাম জুলাই যোদ্ধা বিরোধী, এটা অনভিপ্রেত এবং এতে এক ধরনের মব ভায়োলেন্সকে উস্কানি দেওয়া হবে, যেটা দেশের স্বাধীনতা ও নিরাপত্তার জন্য খুবই বিপজ্জনক ব্যাপার। তারপরে বাক স্বাধীনতার নামে প্রেসিডেন্ট যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, একটা প্রাইভেট মিটিং এ, একটা হোটেল অডিটোরিয়ামে যে মিটিং হয়েছিল, সেখানে এনসিপির তথাকথিত জুলাই যোদ্ধাদের ভুয়া ভুয়া বলে স্লোগান দেয়া, এটা কতটা বাক স্বাধীনতার পক্ষের ব্যাপার সেটা নিয়ে আমি কথা বলবো। প্রথমেই আমি 5ই আগস্টের এই দিবস, যেটা একটা বিপ্লব দিবস হতে পারত, যেটা ইউনূস সরকারের অযোগ্যতার জন্য বিপ্লব, একটা গণ অভ্যুত্থান হলো এবং গণ অভ্যুত্থান থেকে সরকার পরিবর্তনের একটা ব্যাপার হয়ে দাঁড়ালো। এই জন্য আমি ইউনূস সরকারের তীব্র নিন্দা করি এবং যে পুলিশ, সেনাবাহিনী এবং সরকারি পেটোয়া বাহিনী 1400 বা তার বেশি মানুষকে, নিরীহ মানুষকে হত্যা করেছে, তার প্রতিবাদ করি এবং যারা শহীদ হয়েছেন তাদের রুহের মাগফিরাত কামনা করি। আওয়ামী লীগ তো অপপ্রচারে খুবই পরিপক্ক, খুবই অভিজ্ঞ দল। তারা 5ই আগস্টকে বলছে পুলিশ নিধন দিবস। আপনারা যারা আমার অনুষ্ঠান দেখছেন তারা জানেন, এই যে আওয়ামী লীগের তথাকথিত পুলিশ হত্যা দিবস, যে আসলে একটা বিপ্লবী অভ্যুত্থান দিবস, সেটা জনগণ দেখেছে, পৃথিবীর সবাই দেখেছে কিভাবে স্বৈরাচার মুজিবুর রহমানের মূর্তিগুলো ভেঙে ফেলা হলো, তার বাড়ি ভেঙে ফেলা হলো, এবং আওয়ামী লীগ কোনো বাধা দিতে সাহস পায়নি, তারা পালিয়ে গেছে। এই পালিয়ে যাওয়া হাসিনা এবং তার যে অনধিকার চর্চা বাংলাদেশ নিয়ে বক্তব্য, এটাই আজকের মূল বক্তব্য বিষয়। আমি সংক্ষিপ্ত অনুষ্ঠান, আমি আমার লিখিত ভার্সনটা আপনাদের পড়ে শোনাচ্ছি। 5ই আগস্ট 2024 বাংলাদেশের ইতিহাসের এক নাটকীয় দিন। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হয়ে শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। 2 বছর পেরিয়ে গেল আজ। ভারতের মাটিতে বসে তিনি একাধিকবার বাংলাদেশ বিরোধী বক্তব্য দিয়েছেন, ভারতকে মহান বন্ধু বলেছেন, আবার বর্তমান বাংলাদেশ সরকারের নীতির তীব্র সমালোচনাও করেছেন। বাংলাদেশ সরকার বলছে ভারতের ভূখণ্ড থেকে তার রাজনৈতিক বক্তব্য দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষতিগ্রস্ত করতে পারে। ভারত বলছে এসব তার ব্যক্তিগত মতামত, সরকারের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। ভারত সরকার অজিত জয়সওয়াল আরো বলেছেন যে এই যে অনুষ্ঠানে শেখ হাসিনা তার বক্তব্য পাঠালেন, অনলাইন বক্তব্য দিলেন, সেটা ফরেন করেসপন্ডেন্টস ক্লাব, যাই হোক সেটা যে সংগঠনই করে থাকুক, শেখ হাসিনাকে আমন্ত্রণ জানিয়ে সেখানে তাকে বক্তব্য রাখতে দেওয়াটা বাংলাদেশ সরকারের জন্য খুবই একটা গর্হিত অপরাধ। এজন্য আমরা ভারত সরকারকে নিন্দা জানাই এবং সরকারকে আমি বলছি, বিএনপি সরকারকে, যে তারা ভারতের বিরুদ্ধে কূটনৈতিক সম্পর্ক, কূটনৈতিক ব্যবস্থা গ্রহণের জন্য আমি আহ্বান জানাচ্ছি। আশা করি তারেক রহমানের সরকার এদিকে দৃষ্টিপাত করবেন। বাংলাদেশ সরকার অলরেডি বলে দিয়েছে ভারতের ভূখণ্ড থেকে তার রাজনৈতিক বক্তব্য দ্বিপাক্ষিক সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করেছে। আজকের ভিডিওতে আমরা দেখব শেখ হাসিনার বক্তব্যগুলো কিভাবে বাংলাদেশ ভারত সম্পর্ককে প্রভাবিত করছে। সম্পর্ক কি সত্যি টানা পড়ে এনে আটকে গেছে, নাকি নতুন বাস্তবতা তৈরি হচ্ছে? এগুলো আমাদেরকে প্রশ্ন করতে হবে। এখন বাংলাদেশ ভারত সম্পর্ককে অনেকেই গোল্ডেন চ্যাপ্টার, হাসিনার আমলে 2009 থেকে 2024-কে গোল্ডেন চ্যাপ্টার অফ বাংলাদেশ ইন্ডিয়া রিলেশনশিপ বলে অভিহিত করেছেন। দুই দেশের মধ্যে রেল, সড়ক, জ্বালানি, বাণিজ্য ও নিরাপত্তা সহযোগিতা ব্যাপকভাবে বৃদ্ধি পায়। এমনটাই বৃদ্ধি পায় যে তৎকালীন হাসিনার পররাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, আব্দুল মোমেন বলেছিলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের স্বামী স্ত্রীর সম্পর্ক। এবং তিনি আরেক বক্তৃতায় বলেছিলেন যে তিনি বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে আব্দুল মোমিন বলেছিলেন, আমি নরেন্দ্র মোদীকে বলে দিয়েছি তিনি যাতে বাংলাদেশের হিন্দুদের রক্ষার ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করেন। তার দেশ হচ্ছে বাংলাদেশ, কিন্তু এর অভ্যন্তরীণ ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করবে নয়া দিল্লি। এই ধরনের নীতি ছিল হাসিনার আমলে।
হাসিনা নিজে বারবার বলেছেন ভারত বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিবেশী এবং ঐতিহাসিক বন্ধু। 1971-এর মুক্তিযুদ্ধের স্মৃতি, ভৌগোলিক অবস্থান এবং জনগণের সম্পর্ক এই বন্ধুত্বের ভিত্তি। শেখ হাসিনা যেটা আগে বলেননি, আজ কেউ যেটা বলেননি, যে ভারতের ইন্দিরা গান্ধীর নাতনি প্রিয়াঙ্কা গান্ধী যে কথা বলেছেন যে 1971 সালে ইন্দিরা গান্ধী বাংলাদেশ স্বাধীন করার জন্য পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করেনি, তারা পাকিস্তানকে দুর্বল ও দ্বিখণ্ডিত করার জন্যই 1971-এ তারা যুদ্ধ করেছিল পাকিস্তানের বিরুদ্ধে। ওই যুদ্ধটা তাদের জন্য ছিল ভারত পাকিস্তান যুদ্ধ। যাই হোক, এই সম্পর্ক ভারত সঙ্গে বাংলাদেশের সম্পর্ককে আমরা মনে করি একতরফা বা হাসিনা কেন্দ্রিক। 2024 সালের অভ্যুত্থানের পর সেই সমালোচনা আরো জোরালো হয় সর্বত্র। বাংলাদেশের সবগুলো রাজনৈতিক দল, আওয়ামী লীগ তো এক্সিস্ট করে না, শেষ হয়ে গেছে, সবগুলো রাজনৈতিক দল একথা বলেছে যে ভারত বাংলাদেশের সম্পর্ক যেটা একতরফা বা হাসিনা কেন্দ্রিক ছিল তার আমূল পরিবর্তন হওয়া দরকার। পরিস্থিতি 5ই আগস্ট 2024 সালে দ্রুত খারাপ হতে থাকে। বাংলাদেশের সেনাবাহিনীর সহযোগিতায় শেখ হাসিনা একটা সামরিক বিমানে করে ভারতে পৌঁছান। তারপরে তিনি অনেক মিথ্যাচার করেছেন। তিনি বলছেন তাকে টুঙ্গিপাড়ায় নিয়ে যাওয়া হচ্ছে, বর্ডার ক্রস করে ভারতে নিয়ে যাওয়া হয়েছে, সেটা নাকি তিনি জানতেন না এবং এটা নাকি একটা সাময়িক আশ্রয়ের ব্যাপার ছিল, পরে এটা বলছেন। সেই থেকে তিনি ভারতেই রয়েছেন। বাংলাদেশ বারবার প্রত্যর্পণ চেয়েছে, ভারতের অবস্থান স্পষ্ট। শেখ হাসিনা বিশেষ পরিস্থিতিতে এসেছিলেন, সিদ্ধান্ত তার নিজের। তার মানে একজন বিদেশি নাগরিককে ভারত তার দেশে আশ্রয় দিয়ে রেখেছে এবং বলছে সিদ্ধান্ত শেখ হাসিনার। হাসিনা নিজে বিভিন্ন সাক্ষাৎকারে বলেছেন ভারতের জনগণ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সমর্থনের জন্য তিনি কৃতজ্ঞ। তার ছেলে সজীব ওয়াজেদ জয় বলেছেন ভারত তাকে হাসিনাকে রাষ্ট্রপ্রধানের মর্যাদা দিয়েছে। তার মানে ভারত হাসিনাকে সরকারিভাবে বিভিন্নভাবে তাকে সাহায্য দিয়ে বাংলাদেশের থেকে পালিয়ে যাওয়া একজন খুনি আসামি যার বিরুদ্ধে রায় হয়েছে ফাঁসি, তাকে তারা আশ্রয় দিয়ে বাংলাদেশ বিরোধী কার্যকলাপে নিয়োজিত রয়েছে। ভারতের এই ব্যবহার আমি বহুবার বলেছি, ফরাসি বিপ্লবের পরে ফরাসি বিপ্লব বিরোধী এবং রাজতন্ত্রের পক্ষে যে সমস্ত ফরাসি নাগরিক ছিল তাদেরকে ইংল্যান্ড এবং আরো দু একটা দেশ আশ্রয় দিয়েছিল। তাদের সঙ্গে ফ্রান্স কূটনৈতিক সম্পর্ক ছেদ করে এবং বলে ব্রিটেন মানে ইউকে, ইউনাইটেড কিংডম, ব্রিটেন ফ্রান্সের প্রধান শত্রু। আমি চাই বাংলাদেশের কথা বলুক যে ভারত তো বন্ধুত্ব নয়, বন্ধু নয়, ভারত বাংলাদেশের প্রধান শত্রু। এই কথাটা আমি তারেক রহমানের সরকারকে বলছি, আপনারা স্পষ্ট করে বলুন এবং ভারতকে বলুন যতদিন শেখ হাসিনা তোমার দেশে থাকবে ততদিন তোমাদের সঙ্গে আমাদের কোনো স্বাভাবিক কূটনৈতিক সম্পর্ক থাকতে পারে না। কোন ধরনের সহযোগিতা আমরা ভারতের সঙ্গে করতে পারি না এবং ভারত ভ্রমণেরও প্রশ্ন ওঠে না। ভারতে যাওয়ার যে ব্যাপারটা, সফরে যাওয়ার যে ব্যাপার এসছে তারেক রহমানের, সফরে যাওয়া সেটাও অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখা হোক যতদিন পর্যন্ত শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যর্পণ না করবে এবং তার ফাঁসির আদেশ কার্যকর না হবে। ভারতে বসে শেখ হাসিনা বেশ কয়েকবার এ ধরনের বক্তব্য দিয়েছে। মহান বন্ধু বলছে ভারতকে, ভারত সবসময় বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে এবং থাকবে, ভারত বাংলাদেশের পাশে থাকবে, এটা শেখ হাসিনা বলেন, কোন অধিকার বলে। তার মানে মোদির সঙ্গে তার যথেষ্ট আন্ডারস্ট্যান্ডিং আছে। ভারত কি করবে সেটা হাসিনার নখদর্পণে মোদি তাকে নিশ্চয়তা দিয়েছেন এবং ইউনূস সরকারের পরে এই যে এখন ভারত হাসিনাকে বক্তব্য রাখতে দিল, এটা এক ধরনের কুটো চাল। এর দ্বারা ভারত পরীক্ষা করতে যাচ্ছে যে বাংলাদেশ কত দূর যেতে পারে। এই চ্যালেঞ্জকে গ্রহণ করে তারেক রহমানের সরকারের উচিত ভারতকে জানিয়ে দেয়া আরো কঠোর ভাষায় যে যতদিন শেখ হাসিনা এবং অবৈধভাবে পালিয়ে যাওয়া লোকজনকে তোমরা ফেরত না দিলে তোমাদের সঙ্গে আমাদের কূটনৈতিক সম্পর্কে একটা পজ থাকবে। আমরা আপাতত সম্পর্ক ছেদ না করলেও তোমাদের সঙ্গে আমাদের কোনো লেনদেন, কোনো কথাবার্তা, কোনো ব্যবসা বাণিজ্য চলবে না। ইতিমধ্যে ভারত 5,000 টন অখাদ্য চাল বাংলাদেশে রপ্তানি করেছিল। বাংলাদেশ সরকার খুব ভালো সিদ্ধান্ত নিয়েছে, ওই পচা চাল তারা ফেরত দিয়েছে ভারতকে একেবারে, যেটা শেখ হাসিনা সরকার কোনোদিনও করতে সাহস পেত না। সেই জন্যই আমি বিএনপি সরকারকে অভিনন্দন জানাই যে একটা সিদ্ধান্ত হলেও, একটা হলেও তারা ভারত বিরোধী সিদ্ধান্ত নিয়েছে। এখন বাংলাদেশ সরকারের প্রাক্তন প্রধান, তার নীতি হাসিনা বিরোধিতা করেছে, তিনি এখন নেই। হাসিনা বলেছেন অধিরক্ত চীন কেন্দ্রিক কূটনীতি, চরমপন্থী শক্তির প্রভাব এবং ভারত বিরোধী কথাবার্তা সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করেছে।
তিনি উদ্বিগ্ন যে ভারতের বিরুদ্ধে কথা বলে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক বিঘ্নিত করা হয়েছে। এটাই তার সমস্যা। আমরা বলি ভারত তাকে এবং তার দলের লোকজনকে আশ্রয় দিয়ে সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করেছে, এবং আমরা চাই ভারত থেকে সমস্ত আওয়ামীদের প্রত্যর্পণ। চিকেন স্নেক নিয়ে হাসিনা বলেছেন এটা বিপজ্জনক ও দায়িত্ব জ্ঞানহীন বক্তব্য বাংলাদেশের পক্ষে, এবং যারা যারা আমরা বলেছি চীনের উচিত চিকেন নেক কেটে দিয়ে ভারতের উত্তর পূর্ব অঞ্চলকে বিচ্ছিন্ন করে দেয়, যাতে ভারত আর মাথা তুলতে না পারে এবং বাংলাদেশের বিরুদ্ধে কোন রকম কথা বলতে সাহস না পায়। তিনি বারবার ভারতের প্রশংসা করেন এবং বলেন, দেশে ফেরার ইচ্ছা প্রকাশ করেন ঝুঁকি জেনেও। তিনি যে দেশে ফিরবেন না সে ব্যাপারে আমি মোটামুটি নিশ্চিত। তিনি আসলে যে তাকে জেলে যেতে হবে, তার বিচার হবে, সে ব্যাপারেও আমি নিশ্চিত। শেখ হাসিনা এটা একটা নাটক করছেন। তবে আমি শেখ হাসিনার বক্তব্যের উপরে আমি আর কথা বলতে চাই না। তিনি যে বাংলাদেশ বিরোধী তৎপরতায় ব্যস্ত, ভারত সরকার তাকে সাহায্য করছে, এজন্য আমরা ভারতকে তীব্রভাবে নিন্দা জানাই এবং সরকারকে বলছি, বিএনপি সরকারকে বলছি যে ভারতকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে হবে যে তুমি বাংলাদেশ বিরোধী তৎপরতায় ব্যস্ত, তুমি বাংলাদেশের থেকে একজন শত্রু যে 1400 মানুষ হত্যা করেছে, যার মৃত্যুদণ্ড হয়েছে, তাকে তুমি আশ্রয় দিয়েছো। সুতরাং ভারত যতই বলুক শেখ হাসিনার বক্তব্যের সঙ্গে ভারতের কোনো সম্পর্ক নাই, সে কথা আমরা মেনে নিতে পারি না। এতদিন ইউনূস সরকারের আপত্তি করার জন্য আপত্তিকে আমলে নিয়ে ভারত শেখ হাসিনাকে কোনো বক্তব্য উপস্থাপিত করতে দেয়নি, আবার নতুন করে কেন দিল? এটাই আমাদের প্রশ্ন ভারতের কাছে এবং বিএনপি সরকারের কাছে আমাদের অনুরোধ, আপনারা কঠোর ভাষায় হাসিনার বক্তব্যগুলো দেওয়ার জন্য, হাসিনা তো নয় ভারত সরকারের নিন্দা করা উচিত। ভারত সরকার এখানে মুখ্য প্রধানত দায়ী। হাসিনাকে অনুমতি না দিলে হাসিনা এই কথাগুলো বলতে পারত না। আপনারা কি মনে করেন? আপনি কি মনে করেন? শেখ হাসিনার বক্তব্য সম্পর্ককে আরো জটিল করছে, নাকি এটা শুধু ব্যক্তিগত ব্যাপার? একটা ওই ব্যক্তিগত প্রাইভেট অর্গানাইজেশন ফরেন করেসপন্ডেন্স ক্লাবে বক্তব্য দিয়েছেন, এটা ওই ফরেন করেসপন্ডেন্স ক্লাবের ব্যাপার এবং হাসিনার মধ্যে ব্যাপার, এটা হতে পারে না। হাসিনা প্রত্যক্ষভাবে ভারতে অবস্থান করছেন এবং এই জন্য তাকে দায়ভার বইতেই হবে। হাসিনার যে কুখ্যাত একজন মন্ত্রী ছিল, শিক্ষা ব্যাপার বিভাগের মন্ত্রী ছিল নফেলও এই অনুষ্ঠানে বক্তব্য দিয়েছে। ক্রিকেটার সাকিব বিদেশ থেকে অনলাইনে বক্তব্য দিয়েছে। সজীব অজিত জয় সেও বক্তব্য দিয়েছে। এরা সবই বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া অপরাধী। এদেরকে ভারত আশ্রয় দিচ্ছে, কথা বলার অধিকার দিচ্ছে, তার আমি তীব্র নিন্দা করি। এখন এনসিপির এই তথাকথিত জুলাই যোদ্ধারা রাস্তায় নেমে যা মারামারি শুরু করেছে, মব ভায়োলেন্স করেছে, এটা জন্য আমি মনে করি তাদের শাস্তি হওয়া উচিত। কথা বলা এক কথা, আর মানুষের গায়ে হাত দিয়ে মারপিট করা, সে যেই হোক, এই অধিকার বাংলাদেশের আইনে কাউকে দেয়া হয়নি। এটা মব ভায়োলেন্স। এই মব ভায়োলেন্স করার জন্য এনসিপির কর্তা ব্যক্তিদের অবিলম্বে গ্রেপ্তার করার জন্য আমি বিএনপি সরকারকে আহ্বান জানাচ্ছি। আমার শেষ কথা হচ্ছে, যেখানে বাংলাদেশের প্রেসিডেন্ট উপস্থিত ছিলেন, স্বরাষ্ট্রমন্ত্রী উপস্থিত ছিলেন, সে ধরনের একটা প্রাইভেট অনুষ্ঠানে হলের ভিতরে ভুয়া বলে চিৎকার করে মিটিং এ বিশৃঙ্খলা সৃষ্টি করা, মিটিং এ কাউকে বক্তব্য দিতে না দেয়া, এটা কিন্তু ওই যে ফ্রিডম অফ এক্সপ্রেশন, বাক স্বাধীনতার ভেতরে এটা পড়ে না। কানাডা, আমেরিকা, ইউরোপের যে কোনো দেশ, অস্ট্রেলিয়া, পশ্চিমা যে কোনো গণতান্ত্রিক দেশ, জাপান বা দক্ষিণ কোরিয়া, কোথাও কারো আর আহত মিটিং সভাতে, ওই সভাস্থলে থেকে কেউ যদি স্লোগান দেয় এবং বাধা দেয়, তাহলে সেটা আইনের লঙ্ঘন এবং এটা ভায়োলেন্স, এটা একটা সন্ত্রাসী কার্যকলাপ বলে পরিগণ্য হয়। আপনারা নিশ্চয়ই দেখেছেন ডোনাল্ড ট্রাম্পের মিটিং এ বা অন্য কোনো নেতার মিটিং এর ভিতরে কেউ দাঁড়িয়ে প্রতিবাদ করলে, সে যেই হোক, পুলিশ তাদেরকে ধরে চ্যাংদোলা করে ধরে হল থেকে বের করে নিয়ে যায়, লাঠি চার্জ করে, এবং এজন্য কিন্তু বাক স্বাধীনতা খর্বিত হয় না। বাক স্বাধীনতা হচ্ছে রাস্তায় বসে খবরের কাগজে আপনি যা ইচ্ছা তাই লিখতে পারেন, অনলাইনে প্রতিবাদ করতে পারেন। আমেরিকাতে ডোনাল্ড ট্রাম্পের নগ্ন মূর্তি রাস্তায় নিয়ে মিছিল করা হয়, তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া হয় না। কিন্তু একটা মিটিং যেখানে হচ্ছে, সেই মিটিং ভাঙাটাকে বলা হয় ফ্যাসিস্ট অ্যাক্টিভিটি। হিটলারের নাৎসি পার্টি এটা করতো, কাউকে সভা সমিতি করতে দিত না। ক্ষমতায় আসার আগে এবং ক্ষমতায় যাওয়ার পরে তো প্রশ্নই ওঠে না। হিটলারের বিরুদ্ধে কথা বললে তাদেরকে মেরে ফেলা হতো। আমরা কাউকে মেরে ফেলতে বলছি না, আমরা বলছি এই যে বিএনপি আহত এই সভায়, যেখানে প্রেসিডেন্ট ছিলেন, স্বরাষ্ট্রমন্ত্রী যে বক্তব্য দিলেন, সেটা খুবই অনভিপ্রেত, লজ্জাকর ও দুঃখজনক। তিনি এনসিপি নেতাদের বলছেন, আপনাদের কোনো বক্তব্য থাকলে মঞ্চে এসে বক্তব্য দিন। এই সভাটা তো এনসিপি এবং বিএনপি বা সরকারের যুক্ত সভা নয়,
সুতরাং এই সভায় এনসিপির কাউকে মঞ্চে ডেকে তাদেরকে পুলিশ দিয়ে পিটিয়ে হল থেকে বের করে গ্রেপ্তার না করে স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন আসেন বক্তব্য থাকলে বক্তব্য দেন। এটা খুবই এক ধরনের অজ্ঞতা প্রসূত অনভিপ্রেত বক্তব্য। আমি স্বরাষ্ট্রমন্ত্রী যাকে অনেকে অবজ্ঞা করে শিলং সালাউদ্দিন বা রয়্যাল এজেন্ট সালাউদ্দিন বলেন, আমি তার বিরোধিতা করে আসছি এবং করব। তবে সালাউদ্দিন সাহেব যে কাজটা করলেন এটা ভালো করলেন না। তিনি মবক্রেসিকে উস্কে দিলেন, তিনি তাদেরকে বৈধতা দিলেন। এটা যাতে না হয়, আমি আমার বক্তব্য শেষ করছি। ভারতের কাছে বাংলাদেশের কঠোর ভাষায় প্রতিবাদ জানিয়ে বলা উচিত, শেখ হাসিনা যতদিন তোমাদের দেশে থাকবে ততদিন তোমাদের সঙ্গে আমাদের কোন রকম কূটনৈতিক সম্পর্ক থাকবে না, এটা ফ্রোজেন থাকবে। কোন রকম ব্যবসা বাণিজ্য, কোন আমদানি রপ্তানি ভারতের সঙ্গে করা যাবে না। এটা আমি তারেক রহমান সরকারকে বলছি, আইনের কথা, কমন সেন্সের কথা। এখন আপনারাই বিচার করবেন তারেক রহমান সরকারের কি করা উচিত ভারতের ব্যাপার নিয়ে। শেখ হাসিনাকে থাকতে দেওয়া হচ্ছে এবং বক্তব্য দিতে দেওয়া হচ্ছে, এটা বাংলাদেশ বিরোধী কার্যকলাপের অন্তর্গত।